রাজনৈতিক দলগুলোর মধ্যে শিষ্টাচার বজায় রাখার আহ্বান সার্জিস আলমের। চট্টগ্রাম থেকে খাগড়াছড়ির পথে এনসিপির জুলাই পদযাত্রা। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি। ৮ দফা দাবিতে পাবনা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে আন্দোলন। স্বাভাবিক হতে শুরু করেছে গোপালগঞ্জের জনজীবন। বিধিনিষেধ তুলে নেয়ায় খুলেছে দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠান। আতঙ্কে এখনো বাড়ি ছাড়া অনেকে। বেশি ভালো না, লোকজন শহরে কম আসা যাওয়া করতেছে, লোকজন আতঙ্কের মধ্যে আসছে। সাধারণ মানুষগুলো তারা বেশি আতঙ্ক, গ্রাম থেকে মানুষ আসতে চাচ্ছে না। আমন্ত্রণ সংবাদ সারা দেশে। আপনাদের সঙ্গে আছে আমি ছোয়া খন্দকার। আর এতক্ষণ শিরোনাম দেখছিলেন। ইশরাক হোসেন আবেগে এনসিপির বিষয়ে মন্তব্য করেছেন। তাকে ম্যাচিওর রাজনীতি করার আহ্বান জানিয়েছেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। সকালে চট্টগ্রাম থেকে খাগড়াছড়ির উদ্দেশ্যে এনসিপির জুলাই পদযাত্রা শুরুর আগে সাংবাদিকদের একথা বলেন তিনি। আরও জানান, আওয়ামী লীগের কোনো হরতাল বাংলাদেশের মানুষ পরোয়া করে না, কেয়ারও করে না। এ সময় দলের সদস্য সচিব আক্তার হোসেন বলেন, নির্বাচন কমিশনের দেওয়া সময়ের মধ্যেই এনসিপির ঘাটতি থাকা তথ্য সরবরাহ করা হবে। নিবন্ধন ইস্যুতে এনসিপির কোনো ঘাটতি নেই বলে উল্লেখ করেন তিনি। যেটা বলে শর্তাদিগুলো পূরণ করেই আমাদের ডকুমেন্টসগুলো আমরা সাবমিট করেছি। ইশরাক ভাইয়ের বক্তব্য শুনে মনে হয়েছে তিনি একেবারেই তার জায়গা থেকে একদম আবেগের বশবর্তী হয়ে এই বক্তব্য দিয়েছেন। আমি পলিটিক্যাল ম্যাচিউরিটির কোনো কিছুই তার বক্তব্যের মধ্যে আসলে দেখিনি। ডকুমেন্টসের 2-1টি পেপারে ঘাটতি রয়েছে, সেগুলোকে আমাদের পূরণ করার জন্য যে সময়টা নির্বাচন কমিশন দিয়েছে, আমরা আশাবাদী যে এই সময়ের মধ্যে আমরা সেই ডকুমেন্টসগুলো সেখানে সাবমিট করতে পারবো। পদযাত্রার খবরাখবর জানবো আমার সহকর্মী আখলাকুস সাফার কাছ থেকে। তিনি খোঁজখবর রাখছেন। সাফা, নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। এনসিপির পদযাত্রা এখন কোথায় এবং আজকের কর্মসূচি সম্পর্কে একটু জানতে চাই আপনার কাছে বিস্তারিত। এনসিপির পদযাত্রা এখন মূলত হাটহাজারী পার হচ্ছে এবং এই পদযাত্রা না, মূলত এটি হচ্ছে যে গাড়িবহর, এই গাড়িবহর যখন খাগড়াছড়ি যে পৌঁছাবে তখন সেখান থেকে মূলত পদযাত্রাটা শুরু হবে। খাগড়াছড়ি শহরে পদযাত্রা আছে, পদযাত্রার পর বেশ কয়েক জায়গায় জনসংযোগ আছে এবং সেই জনসংযোগের পর একটি পথসভা আছে, যেটি হচ্ছে ওই জেলার যে শাপলা চত্বর মোড়, সেই শাপলা চত্বর মোড়ে আপনার যে পথসভাটি, সেই পথসভার ব্যবস্থা রাখা হয়েছে। আমরা আশা করছি আর সর্বোচ্চ হয়তোবা 1.5 থেকে 2 ঘন্টার মধ্যেই খাগড়াছড়ি পৌঁছে যাবে এই যে এনসিপির গাড়িবহর উইথ পুলিশ প্রোটেকশন। সামনের দিক থেকে আমরা দেখছি যে গাড়িবহরকে পুলিশ পাহারার মধ্য দিয়ে কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে এবং খাগড়াছড়ির যে পদযাত্রা এবং পথসভা সেগুলো শেষ করার পর আজ ফেনী জেলায় বিকেল 5টার সময় কিন্তু এনসিপির পথসভার যে নির্ধারিত আগের থেকে সেটি করা আছে, সেই দিকেও তারা যাবেন। এরপর যাবে নোয়াখালী জেলায়, লক্ষ্মীপুর এবং চাঁদপুর জেলায়, ধাপে ধাপে চলতে থাকবে। তো এখন আসলে যেটি বিষয় যে বেশ কয়েকদিন ধরেই তো দেশের বিভিন্ন জেলায় এই যে পদযাত্রা চলছে, এই পদযাত্রাগুলোতে তারা মূলত কি করছে আমরা যেটি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে সেসব এলাকার যে সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলো তারা অ্যাড্রেস করছেন এবং এনসিপি যেহেতু বলতে চাচ্ছে যে মানবিক মর্যাদা, ন্যায্যতার একটি রাষ্ট্র, নতুন বাংলাদেশ তারা গঠন করতে চায় এবং বৈষম্যহীন বাংলাদেশ গঠন করতে চায়, সেসব দিক থেকে ওইসব এলাকার জনগোষ্ঠীর কোন কোন জায়গায় তারা বঞ্চিত, বৈষম্যের শিকার, সেই জিনিসগুলো কিন্তু তারা অ্যাড্রেস করছেন এবং সেগুলো অ্যাড্রেস করে সেগুলো কিভাবে সমাধান করবেন এই বিষয়গুলো নিয়েই কিন্তু মূলত বিভিন্ন জেলায় জেলায় যে তাদের এই প্রোগ্রামগুলো চলছে এবং তারা সেখানে সেই ধরনের বক্তব্যই রাখছেন। অসংখ্য ধন্যবাদ সাফার সেই খবর আমাদের জানানোর জন্য। ছাত্র আন্দোলনের সময় আন্দোলনকারীদের উপর নির্যাতন দেখে প্রবাসে চুপ থাকতে পারেননি সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার প্রবাসী দুলাল। সংযুক্ত আরব আমিরাতে আন্দোলন নিষিদ্ধ জেনেও দেশের মানুষের টানে ঝুঁকি নিয়ে আন্দোলন করার অপরাধে সে দেশের যাবজ্জীবন সহ বিভিন্ন কারাদণ্ডপ্রাপ্ত 189 জনের একজন তিনি। আওয়ামী লীগ সরকার পতনের পর বর্তমান সরকারের তৎপরতায় দেশে ফিরলেও কাজ হারিয়ে অনিশ্চিত জীবন প্রবাসী এই জুলাই যোদ্ধার।
সংসারে সচ্ছলতা আনতে বছর 5 আগে ধার দেনা করে সংযুক্ত আরব আমিরাত পাড়ি জমান সুনামগঞ্জের শান্তিগঞ্জের আলী আহমদ দুলাল। স্বপ্ন পূরণের আগেই ফিরতে হয়েছে দেশে। এখন তার দিন কাটছে চরম অনিশ্চয়তায়। প্রবাস জীবনে সবকিছু চলছিল ঠিকঠাক, কিন্তু গত বছর জুলাই অভ্যুত্থানের সময় ছাত্র জনতার উপর সরকারের নির্বিচারে গুলি চালানোর দৃশ্য দেখে চুপ থাকতে পারেননি দুলাল। জীবনের ঝুঁকি নিয়েই প্রতিবাদ জানাতে নেমে পড়েন আরব আমিরাতের রাজপথে। আন্দোলনে নেতৃত্ব দেয়ায় সে দেশে যাবজ্জীবন কারাদণ্ড হয় দুলালের। অন্তর্বর্তীকালীন সরকারের তৎপরতায় 4 মাস জেল খেটে দেশে ফেরেন গত বছরের ডিসেম্বরে। সেই থেকে কর্মহীন জীবন। একদিকে সংসার চালানোর দুশ্চিন্তা, অন্যদিকে মাথার উপর বোঝা হয়ে রয়েছে বিদেশ যাওয়ার সেই ঋণের কিস্তি। অনেক সহযোদ্ধা আমরা যারা ছিলাম ওই দেশে, প্রায় 189 জন আমরা আসছি দেশে। এখন সবাই বেকার, প্রতিটা মানুষ বেকার এবং মানসিক ট্রমায় ভুগছে, কারণ জেলখানার যে প্রসেসটা খুব কঠিন ছিল। আমরা চাই যাতে সবার কর্মসংস্থান করা হয়, প্রতিটা মানুষ যেন হয়তো আবার অন্যান্য দেশে দেওয়া, নয়তো দেশে কোনো কর্মসংস্থান দেওয়ার যদি ফেরত দেয় সরকার। দুলালের পুরো পরিবারেরই এখন দিশেহারা অবস্থা। কিভাবে সামনের দিনগুলো কাটবে সেই চিন্তা ঘিরে ধরেছে তাদের। কিছুটা স্বস্তি হয়েছে, মানে কিছুটা শান্তি মিলছে। তাদের দেখার পরে আমরা সবারই শান্তি মিলছে। কিস্তি আমরা তুলছি, 3টা কিস্তি তুলছি। 3টা কিস্তি তুললেও এখনো 3টা কিস্তিতে আমরা আছি। এখন দেশে আছেন বেকার, খুবই কষ্টে কাটে আর কি। মানে 2টা বাচ্চা লেখাপড়া করে সংসার খরচ আছে। আমার শাশুড়ি আছেন, তানি অসুস্থ। 2টা কিস্তি তুলে দিছিলাম, 2টা কিস্তিও আমি খুব কষ্ট করে চালাইলাম, বুঝছো। আমার বাচ্চাটার সরকারের নিয়ে একটু সাহায্য যদি দিয়ে। ইউএনও জানালেন, প্রবাসী জুলাই যোদ্ধা দুলালকে সহযোগিতার জন্য সংশ্লিষ্ট দপ্তরে চিঠি দেয়া হয়েছে। তার আগে আপাতত কর্মসংস্থানের ব্যবস্থা হচ্ছে। আমরা ইতিমধ্যে সরকারকে লিখিতভাবে এই বিষয়টা জানিয়েছি। সরকারের কেন্দ্রীয় পর্যায়েও তাদের বিষয়টা অবহিত আছে। আশা করি তাদেরকেও সরকার অন্যান্যদের মতো তাদেরকে বিভিন্ন ধরনের সহযোগিতা করবে। সরকারের কাছ থেকে আর্থিক সহায়তা চান না দুলাল। জুলাই যোদ্ধার স্বীকৃতি আর আরব আমিরাতে কারাগারে আটক থাকা প্রবাসীদের মুক্ত করার দাবি তার। সুহানুর রহমান সুহান, যমুনা নিউজ, সুনামগঞ্জ। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু নির্বাচনের তফসিল ঘোষণার দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা। সকালে ক্যাম্পাসের প্যারিস রোডে জড়ো হতে থাকেন বিভিন্ন বিভাগের ছাত্রছাত্রীরা। পরে প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন তারা। শিক্ষার্থীদের অভিযোগ, বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ছাত্র সংসদ নির্বাচন নিয়ে টালবাহানা করছে। নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা হলেও 5 মাসেও তফসিল ঘোষণা হয়নি। এতে ক্ষোভ দেখা দিয়েছে শিক্ষার্থীদের মাঝে। অবিলম্বে ছাত্র সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দিয়েছেন শিক্ষার্থীরা। এ বিষয়ে আরো খবরাখবর জানাবেন আমার সহকর্মী তারেক মাহমুদ। তারেক, এই মুহূর্তে ক্যাম্পাসের কি অবস্থা দেখছেন জানতে চাই, এবং শিক্ষার্থীদের দাবির বিষয়ে প্রশাসন কি বলছে কিছু জানতে পারলেন কিনা? প্যারিস রোড থেকে কিন্তু যে রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসন ভবন রয়েছে, প্রশাসন ভবনে কিন্তু তারা অবস্থান নিয়েছে, আমি তেমনটি দেখতে পাচ্ছি। এবং তারা বলছে যে তাদের যে দাবি দেওয়া সেটি নেওয়া না হলে তাদের যে আন্দোলন সেটি কিন্তু চলবে। এবং আমি একটু যারা আন্দোলনকারী রয়েছে তাদের কাছ থেকে একটু জানতে চাইবো যে সবশেষ 30শে জুন তফসিল ঘোষণার সময় বলেছিল বিশ্ববিদ্যালয় প্রশাসন, সেটি করতে পারেনি কেন? আমি প্রথমে স্পষ্টভাবে বলে দিতে চাই, সেটা হচ্ছে রাষ্ট্র হচ্ছে শিক্ষার্থীদের জন্য করুণা না, রাষ্ট্র হচ্ছে শিক্ষার্থীদের অধিকার। আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসনের আপনারা জানেন যে গত মাসের শেষের দিকে তফসিল ঘোষণার কথা ছিল, কিন্তু তারা হচ্ছে একটা অজানা কারণে, অদৃশ্য কারণে আমাদের হচ্ছে রাষ্ট্র তফসিল দেয় নাই। এর জন্য হচ্ছে আজকের এই প্রতিবাদ সমাবেশ করা হয়েছে। আপনারা দেখেছেন যে বিভিন্ন সংগঠন রাষ্ট্রের দাবি নিয়ে আন্দোলনে নামেছে। তো হচ্ছে আমরা চাই এর রাষ্ট্রের মাধ্যমে এর রাজনৈতিক যে আধিপত্যবাদ, আধিপত্যবাদের কবরস্থ হবে। এই শিক্ষকদের যে বিভিন্ন ধরনের সিন্ডিকেট, এই সিন্ডিকেটের কবরস্থ হবে। ধন্যবাদ আপনাকে। আরও যারা শিক্ষার্থী রয়েছে একটু তাদের সাথে একটু কথা বলতে চাই। প্রশাসন আপনাদের দাবি দেওয়া না মেনে নিলে, আপনাদের নির্ধারিত সময়ে রাষ্ট্র নির্বাচন তফসিল না দিতে পারলে আপনারা কি কর্মসূচি দিবেন? আচ্ছা, আমাদের আজকের অবস্থান কর্মসূচিটা হচ্ছে আমরা এক দফা দাবি চাই যে আমাদের তফসিল আজকে ঘোষণা হোক। যদি প্রশাসন আমাদেরকে কথিত এই বিপ্লবী প্রশাসন যে প্রতিশ্রুতি দিয়েছিল তারা রাষ্ট্র নির্বাচন করবে,
এখন তারা যদি সেটা বিট্রে করে, তারা যদি স্বৈরাচার প্রশাসনের মতো করে আবারও সেই কার্যক্রম চালিয়ে রাখে, তাহলে আমরা তাদেরকে লাল কার্ড দেখাতে বাধ্য হব। ছোঁয়া শুনছিলেন যে আসলে শিক্ষার্থীরা বলছেন যে তাদের শিক্ষার্থীরা প্রশাসনকে লাল কার্ড দেখাতে বাধ্য হবে, এমনটি বিভিন্ন আসলে এমন স্লোগানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে প্রশাসন ভবন। জি তারেক, আপনার মাধ্যমে শিক্ষার্থীদের দাবিগুলো আমরা শুনছিলাম। ধন্যবাদ আপনাকে যোগ দেওয়ার জন্য। 8 দফা দাবিতে চতুর্থ দিনের মতো প্রশাসনিক ভবনে তালা দিয়ে আন্দোলন করছেন পাবনা সরকারি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা। সকাল থেকে এই ক্যাম্পাসে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করে আন্দোলনরতরা। শিক্ষার্থীদের অভিযোগ, বুটেক্সের অধীনে পরিচালিত টেক্সটাইল কলেজগুলোতে ইয়ার ড্রপ নামক অবিচারমূলক সিস্টেম চলছে। সেমিস্টার ফাইনালের প্রায় 6 মাস আগে তারা জানতে পারেন রিটেক বা ইয়ার ড্রপের কথা। এতে একাডেমিকভাবে বিপর্যস্ত শিক্ষার্থীরা। তাই সেমিস্টার রেজাল্ট সর্বোচ্চ 3 মাসের মধ্যে প্রকাশ, প্রতিটি সেমিস্টার 6 মাসের মধ্যে সম্পন্ন সহ 8 দফা দাবি তুলে ধরেন তারা। আর দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন আন্দোলনরতরা। এই ধর্মঘটের খবরাখবরই জানাবেন আমার সহকর্মী কলিট তালুকদার। কলিট, শিক্ষার্থীদের দাবি দেওয়ার ব্যাপারে কি বলছে কর্তৃপক্ষ? তাদের সঙ্গে কথা হয়েছে কিনা কর্তৃপক্ষের, একটু জানতে চাই আপনার মাধ্যমে। আসলে চতুর্থ দিনের মতো যে সরকারি টেক্সটাইল কলেজের যে শিক্ষার্থী তাদের 8 দফা দাবিতে যে আন্দোলন, তারা অসহযোগ আন্দোলন, সেটি কিন্তু চালিয়ে যাচ্ছে। প্রশাসনের সঙ্গে যেটি কথা হয়েছে, প্রশাসন আমার সঙ্গে পাবনা টেক্সটাইল কলেজের যিনি অধ্যক্ষ রয়েছে তার সঙ্গে কথা হয়েছে। তিনি জানিয়েছেন আসলে শিক্ষার্থীদের যে দাবি, এই দাবিগুলোর যৌক্তিকতা আছে এবং সারা বাংলাদেশের যে 10টি টেক্সটাইল কলেজ রয়েছে সেই 10টি টেক্সটাইল কলেজের সব প্রধানদের নিয়ে আগামীকাল অর্থাৎ 22 তারিখে ঢাকায় একটি বৈঠক হওয়ার কথা রয়েছে। যে বৈঠকে আসলে সমাধান হবার যে আশ্বাস, সেটি যিনি পাবনা সরকারি টেক্সটাইল কলেজের অধ্যক্ষ রয়েছেন তিনি আমাকে জানিয়েছেন। তিনি বলেছেন শিক্ষার্থীদের সেই ক্লাসে ফিরে যাওয়ার জন্য। কিন্তু শিক্ষার্থীরা বলছে যে তারা যে দীর্ঘ সেই কয়েক বছর ধরে তারা এই 8 দফা দাবি প্রেক্ষিতে যে আন্দোলন করে যাচ্ছে, তারা শুধু এতদিন তারা সেই আশ্বাসই পেয়েছে, সেই জন্য তারা এই আশ্বাসে তারা আর ঘরে ফিরে যেতে চাচ্ছে না। তারা বলছে যে তারা তাদের দাবি না মানা পর্যন্তই তারা সেই আন্দোলন চালিয়ে যাবে। তারা বলছে যে যতই আগামীকালকে যে বৈঠক হোক, বৈঠকে একটি সমাধান হবার পরে তারা জানার পরে আসলে তারাই সেই আন্দোলন তারা প্রত্যাহার করবেন এবং ক্লাসে ফিরে যাবেন, এমনটি কিন্তু শিক্ষার্থীরা বলছে। সোয়া, কোলেট, আপনাকে অনেক ধন্যবাদ যোগ দেওয়ার জন্য। কারফিউ এবং 144 ধারা তুলে নেওয়ার পর স্বাভাবিক হতে শুরু করেছে গোপালগঞ্জের জনজীবন। সকাল থেকে এই জেলার বিভিন্ন স্থানে খুলতে শুরু করে দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠান। শহরের যানবাহন চলাচলও স্বাভাবিক হয়েছে। তৎপর রয়েছে আইন শৃঙ্খলা বাহিনীও। তবে এখনও গ্রেফতার আতঙ্কে বাড়ি ছাড়া অনেকেই। পুলিশ জানায় গোপালগঞ্জের সহিংসতায় প্রাণহানির ঘটনায় 4টি হত্যা মামলা সহ মোট 8টি মামলা হয়েছে। এতে 8400 জনকে আসামি করা হয়েছে। এর মধ্যে গ্রেফতার হয়েছে 310 জন। গেল বুধবার সহিংসতার পর জেলায় জারি করা হয় কারফিউ। রোববার তা শিথিল করা হয়। এরপর গতকাল সকাল 6টা থেকে রাত 8টা পর্যন্ত জারি ছিল 144 ধারা। আগের তুলনায় একটু ভালো, কিন্তু বাস্তব ব্যবসা বাণিজ্য নাই। এই কয়েকদিন আমার দোকানপাট বন্ধ ছিল। বেশি ভালো না, লোকজন শহরে কম আসা যাওয়া করতেছে, লোকজন আতঙ্কের মধ্যে আসছে। সাধারণ মানুষগুলো তারা বেশি আতঙ্ক, তারা কিছুই করে না, কিছুই না, দাবল খায় ধরা পড়তেছে। তাদের সমস্যাটা ওইখানেই বেশি হয়ে যাচ্ছে। এই জন্যই গ্রাম থেকে মানুষ আসতে চাচ্ছে না। গোপালগঞ্জের সার্বিক পরিস্থিতির আরো খবর জানতে চাই আমার সহকর্মী মোজাম্মেল হোসেন মুন্নার কাছ থেকে। মুন্না, অফিস আদালতে উপস্থিতি আপনি কেমন দেখলেন এবং এই যে গ্রেফতার আতঙ্ক সেটি কতটুকু কেটেছে একটু জানতে চাই। সোয়া, গ্রেপ্তার আতঙ্ক যদি আমি বলি, গ্রেপ্তার আতঙ্ক এখনো রয়েছে। সেটি শহর বলেন, গ্রাম বলেন, সব জায়গায় গ্রেপ্তার আতঙ্ক কিন্তু রয়েছে। অফিস আদালত আজকে খুলেছে, শিক্ষা প্রতিষ্ঠান খুলেছে, তবে উপস্থিতি কিন্তু সেরকম যে খুব বেশি তা না। তবে শিক্ষা প্রতিষ্ঠানে হয়েছে এবং অফিস আদালতও কাজ হয়েছে। আর সব মিলিয়ে গোপালগঞ্জের পরিস্থিতি আগের থেকে স্বাভাবিক হতে শুরু করেছে। গত যে 5 জন ছিল, আপনাকে বলে রাখি, 3 লাশ কিন্তু আজকে উত্তোলন করা হচ্ছে। ইমন, রমজান এবং সোহেল মোল্লা, এই 3
আজকে উত্তোলন করা হচ্ছে। বাকি রমজান আর অন্য রয়েছে যার ঢাকা থেকে যে মারা গিয়েছে, আর দীপ্ত শাহ নামে সে তার যেহেতু সে হিন্দু ধর্মের মতে তার সৎকার হয়েছে, স্বাভাবিকভাবেই তার জনজীবন এখন অনেকটা স্বাভাবিক। গাড়ি ঢাকা খুলনা মহাসড়কে চলছে। জি মুন্না, বুঝতে পারছিলাম গোপালগঞ্জের সার্বিক পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে এবং যান চলাচল স্বাভাবিক, যেটি আপনি বলছিলেন। ধন্যবাদ আপনাকে। নরসিংদীর রায়পুরায় আধিপত্যের সংঘর্ষে প্রাণ গেছে একজনের, আহত হয়েছেন অন্তত 10 জন। ভোরের রায়পুরা উপজেলার সায়দাবাদ এলাকায় এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, আধিপত্যের বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরেই হানিফ মাস্টারের অনুসারীদের সাথে এলাকার এরশাদ মিয়ার অনুসারীদের বিরোধ চলছিল। এরই জেরে ভোরে হানিফ মাস্টারের অনুসারীদের উপর হামলা চালায় এরশাদ মিয়ার লোকজন। দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায় দুপক্ষ। গুরুতর আহত মোমেনা বেগমকে হাসপাতালে নেওয়ার পথেই মারা যান তিনি। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। দর্শক, এ ছিল সংবাদ সারা দেশের এখনকার আয়োজনে। এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ।